আমি যেহেতু কালচারাল সেক্রেটারি, আমি যদি কালচারাল সেক্টরটা নিয়ে কথা বলি, আমার ক্যাম্পাসে প্রোগ্রাম হচ্ছে। কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা সবার নাই। একটা শিশুকে মননশীল হিসেবে তৈরি করার জন্য এবং তার মনটাকে সুন্দর করার জন্য কিন্তু মানে গান, নাচ, আবৃত্তি কিংবা সংস্কৃতি চর্চার এটার কোনো বিকল্প নেই। সব দলের থাকে, তাদের জ্ঞানের পরিসীমাটা খুব ছোট। তারা একটা বাবলের মধ্যে থাকে সোশ্যাল মিডিয়াতে। তাদের কাজটাই হচ্ছে মেয়েদেরকে কটূক্তিপূর্ণ কথাবার্তা বলা। আমি দেখেছি ছেলেদের ক্ষেত্রে এটা হয় না। ডাকসু করে অর্জনটা এটাই যে সাধারণ শিক্ষার্থীরা যেকোনো ছোট থেকে বড় যেকোনো সমস্যা জানানোর জন্য একটা জায়গা পাচ্ছে। তো আমার ক্ষেত্রে ডিফিকাল্টিসটা এটাই ছিল যে আসলে যখনই কোনো শো নামানোর জন্য স্পন্সরশিপ রিচ করতে গিয়েছি, স্বতন্ত্র হিসেবে আসলে এটা একটু ডিফিকাল্ট। ইয়েস, ওয়েলকাম এগেইন ইউথ ম্যান্ডেটের আরও একটা এপিসোডে আপনাদের সাথে আছি আমি আপনাদের হোস্ট রাশিদ। আর আপনারাও আমাদের সাথে আছেন সবগুলো সোশ্যাল হ্যান্ডেলসে। আমরা আপনাদের কমেন্টস সবসময় দেখছি, আপনাদের কথা শুনছি, আপনাদেরকে আমাদের কথা শোনাচ্ছি। আর এভরি এপিসোডের মতো আজকের এপিসোডে আমার সাথে একজন স্পেশাল গেস্ট আছেন। আমি একটু তার ইন্ট্রোটা দিয়ে নিই। আজকে যিনি স্পেশাল গেস্ট তার নামটা খুব ইউনিক অ্যান্ড স্পেশাল। তার নাম হুমায়রা উপন্যাস। ঢাকা ইউনিভার্সিটির মিউজিক ডিপার্টমেন্ট থেকে সে এসেছে এবং একই সাথে সে একজন কালচারাল অ্যাক্টিভিস্ট, একই সাথে ডাকসু হল বডির একজন লিডার। সো আজকে আমরা তার থেকে তার থিঙ্কিং, দেশ নিয়ে তার ভাবনা, তার লাইফ ফিলোসফি এবং সমসাময়িক ঘটনা নিয়ে সে কী ভাবছে, এরকম অনেক গল্প হবে, আড্ডাও হবে। তার আগে একটু জেনে নিই উপন্যাস কেমন আছে। এই তো আলহামদুলিল্লাহ ভালো। একটু অফ ক্যামেরার কথা অন ক্যামেরা বলে দিই। উপন্যাস কিন্তু অফ ক্যামেরা আমার ইউনিভার্সিটির জুনিয়র এবং উপন্যাসের সাথে হয়তো আমার এর আগেও ১ বার ২ বার দেখা হয়েছে। সো ১ বার ২ বারের অভিজ্ঞতা কি ভালো না খারাপ? ভালোই, খুব একটা খারাপ না। এটা মিথ্যা কথা। সো এনিওয়েজ উপন্যাস আজকে আমরা খুব একটা ফ্লুয়েন্ট আলোচনার মধ্যে দিয়ে যাব। তোমার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। অ্যাকচুয়ালি এটা কি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বলা যায় না লিডারশিপ ব্যাকগ্রাউন্ড বলা যায়? না, এটাকে আসলে আমি লিডারশিপ ব্যাকগ্রাউন্ড হিসেবে বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ ওকে, করব। সো আমি বলবো না তুমি বলবা? আমি বলি, আমি হচ্ছে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে নাম ছিল একটা, এখন পরিবর্তন হয়েছে। এখন হচ্ছে বীর প্রতীক ডক্টর সিতারা বেগম হলের আমি কালচারাল সেক্রেটারি হিসেবে আছি। এটা হচ্ছে হল সংসদে, ডাকসুরি হল সংসদে। ওকে, নাম পরিবর্তন কেন হলো এটা একটা ইন্টারেস্টিং পার্ট। অনেকে জিজ্ঞেস করতে পারে কেন নামটা পরিবর্তন হয়েছে, সেই গল্পে আসবো। তার আগে একটু জানি যে যেহেতু তুমি হল সেক্রেটারি এবং ডাকসু কাইন্ড অফ ডাকসু বডিরও তুমি মেম্বার, অংশ তুমি। রিসেন্টলি আমরা ডাকসুকে নিয়ে বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল জিনিস দেখেছি। আমরা দেখতে পেলাম ডাকসু মোরাল পুলিশিং করছে, সোশ্যাল পুলিশিং করছে। তুমি কিভাবে পারসিভ করো জিনিসগুলোকে? আমি ১ম এই একটু দেখি যে বহিরাগত নিয়ন্ত্রণে ডাকসুর যে পদক্ষেপটা রিসেন্টলি একজন সদস্য বেশ সমালোচিত হয়েছেন এটা নিয়ে। এটাকে তুমি কিভাবে দেখছো একজন শিক্ষার্থী হিসেবে ঢাকা ইউনিভার্সিটির? আমার কাছে মনে হয় কি, শুধু শিক্ষার্থী হিসেবে না, একটা মানুষ হিসেবে আমি সবসময় এটা বিশ্বাস করি যে প্রত্যেকটা বিষয়ের একটা প্রসিডিউর থাকে, একটা লিগ্যাল প্রসিডিউর থাকে। আমরা যখন আসলে সেই প্রসিডিউরটাকে নিজের হাতে তুলে নিই বা নিজের মতো করে জিনিসটার বাস্তবায়ন করতে চাই শুধুমাত্র সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য, এটা আসলেই বিতর্কিত। এবং যখন আমি ডাকসুর মতো একটা জায়গায় আছি, যখন আমি নেতৃত্ব দেওয়ার মতো একটা জায়গায় আছি, আমাদের ডাকসুটা কি? ডাকসুটা হচ্ছে, ডাকসুতে যারাই জিতেছে প্রত্যেকে আসলে শিক্ষার্থীদের প্রতিনিধি। তাই তাদের কিন্তু প্রত্যেকটা ফুটস্টেপ দেওয়ার আগে ভাবতে হবে যে এই জিনিসটা পুরো দেশ দেখছে এবং বহির্বিশ্বেও হয়তো এটা নিয়ে কথাবার্তা হবে, যেহেতু ডাকসুর একটা ব্যাপক হাইপ আছে। তো সেই জায়গা থেকে এই জিনিসটা আসলে কাম্য না। যে রিসেন্টলি যেটা হলো, যে বহিরাগতরা আসলো মাঠে কান ধরে উঠবোস করানোটা, এটা আমার কাছে মনে হয় এটা আসলে প্রশাসনিক নিয়ম অনুযায়ী আগানোটাই উচিত ছিল। নিজের মন গড়া সিস্টেম দিয়ে আসলে সিস্টেমকে কন্ট্রোল করা যায় না। রাইট, এটা একটা ভালো পয়েন্ট বলেছ। মন গড়া সিস্টেম দিয়ে সিস্টেমকে কন্ট্রোল করা যায় না। এই লিঙ্কেই আরেকটা কথা এড করি। তোমার নামটা তো পরিবর্তন হয়েছে। তোমার হলের নাম যেটা আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছিল। ঢাবির অডিয়েন্স যদি থাকে তারা কানেক্ট করতে পারবে। আর যারা না তাদের জন্য একটু বলি, এখন সেটা বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল। তো এই সিস্টেমটা কিভাবে চেঞ্জ হলো একটু কনটেক্সটটা যদি বলতা? আচ্ছা, এই নামটা নিয়ে আসলে আমাদের শুরুর থেকে অনেক আলোচনা এসেছে এবং ফ্যাসিবাদের যে আমলটা ছিল সেটা পতনের পর থেকে সবাই চাইছিল যে আসলে এই যে পারিবারিক যে সিস্টেমটা বা পরিবারতন্ত্রের একটা চর্চা, যে আমি প্রত্যেকটা স্থাপনাতে আমার ঘরের মানুষের, আমার মানুষজনদের নাম দিয়ে আমি একদম দেশটাকে ভরে দিলাম। তো এই জিনিসটা আসলে
খুব চোখে পড়ার মতো। যেমন আমাদের হলের ক্ষেত্রেও যেটা দেখা যায় যে ৫ই আগস্টের পরবর্তীতে আমরা কোনো প্রোগ্রামের জন্য যখন ফান্ড কালেক্ট করতে গিয়েছি কিংবা স্পন্সরশিপের ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক প্রবলেম আমরা ফেস করে থাকি। এগুলো খুবই ইন্টারনালি আমরা ফেস করি। বাইরের মানুষ খুব একটা বুঝতে পারে না। তো ওই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে আসলে হলের নামটা আমরা পরিবর্তন করব। এমন কোনো মানুষের নাম রাখবো যেই মানুষটা আসলে পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড না। অর্থাৎ সেই মানুষটার বাংলাদেশ নামক ভূখণ্ডে আসলে অবদান রয়েছে। সেই জায়গা থেকে এই ডক্টর সিতারা বেগমের কিন্তু অনেক অবদান রয়েছে এবং উনি একদম আউট অফ কন্ট্রোভার্সি। আমরা একটা ভোটিং সিস্টেম করেছিলাম এবং সেই ভোটিং সিস্টেমে আমরা আ সিতারা বেগমের নাম রেখেছি, আমরা কাকুন বিবির নাম রেখেছি, তারপর আমরা আরো কিছু নাম রেখেছি, ফেলানীর নাম রেখেছি। তো সবচেয়ে বেশি ভোট আসে আসলে সিতারা বেগমের। তো সেই ভোটের বেসিসে আসলে আমাদের এই নামটা পরিবর্তন করা এবং আলহামদুলিল্লাহ সবাই অনেক সন্তুষ্ট এখন এই নামটা নিয়ে। অরিজিনাল কফি, ক্রিমার আর সুগারের পারফেক্ট কম্বিনেশনে ফ্রেশ কফি 3-in-1। ফ্রেশ কফি 3-in-1, চুমুকেই মুডটা ওয়াও। আচ্ছা, যেহেতু সবার একটা অ্যাকুমুলেটেড অপিনিয়ন ছিল, এটাকে আমরা ফেয়ার বলতেই পারি। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে প্লাস ডাকসু বডির একজন পার্ট হিসেবে আ শিবির ডাকসুতে পাওয়ারে আসার পরে ঢাকা ইউনিভার্সিটির কি খুব বেশ কিছু জায়গায় খুব আমূল পরিবর্তন হয়েছে? লাইক তারা কি ম্যাজিক দেখাতে পেরেছে নাকি পুরাটাই আইওয়াশ? আসলে এটা না নির্ভর করে আমরা কিভাবে পারসিভ করছি। যেমন প্রোগ্রাম কিন্তু হচ্ছে। মানে শুরুর থেকে এখন পর্যন্ত বিভিন্ন পার্বণে আমি যেহেতু কালচারাল সেক্রেটারি, আমি যদি কালচারাল সেক্টরটা নিয়ে কথা বলি আমার ক্যাম্পাসে, প্রোগ্রাম হচ্ছে। কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা সবার নাই। এটার এই যে ওয়ালটা ক্রিয়েট হলো, এটার জন্য হয়তো তারাই দায়ী। কেন দায়ী? কারণ সিলেক্টিভিজমের চর্চা। অর্থাৎ নিজেদের আইডিওলজির সাথে কানেক্টেড বিষয়গুলোতে তাদের অংশগ্রহণ বেশি থাকে। কিন্তু যখনই তাদের ধারণা অনুযায়ী বা তাদের আইডিওলজির সাথে কানেক্টেড না কিংবা একটু দূরে, সেই জায়গাগুলোতে তাদের অংশগ্রহণ থাকে না। এই জিনিসটা আমাদের মতো যারা সাধারণ শিক্ষার্থী এবং নিউট্রাল গ্রাউন্ড থেকে দেখলে এটা আমাদেরকে ডিসকারেজ করে। কারণ ডাকসুর দায়িত্ব সে সব রকম প্রোগ্রামে পার্টিসিপেট করবে। তার অংশগ্রহণটা যেন সব শিক্ষার্থীরা দেখে। তো এই জিনিসটা যখন বায়াসনেস দেখে, তখন আসলে ওই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা না হওয়ার কারণে ওদের আয়োজিত প্রোগ্রামগুলোরও কিন্তু ওইভাবে আমরা খুব প্রচারণা দেখি না কিংবা সবাই যে খুব অ্যাপ্রিশিয়েট করছে আমরা এরকমটা দেখি না। যেমন আমরা একটু তোমাকে এড করি। কয়েকদিন আগে আমরা একটা কন্ট্রোভার্সিয়াল ইনসিডেন্ট দেখলাম যে জামাত ইসলামের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে একটা কুরুচিকর মন্তব্য করেছেন। তো সেটাতে প্রতিবাদ যেটা হলো, সেখানে আমরা দেখলাম রাজু ভাস্কর্যের ওখানে ডাকসুর খুব সিলেক্টিভ ২-১ জন ফিমেল ফেসকে আমরা দেখলাম। বাট আমার কাছে এটা পার্সোনালি মনে হয় ইফ আই এম রং তুমি আমাকে শুধরায় দিও, যে ওইখানে আসলে সার্থকতাটা থাকতো যখন আমরা দেখতাম যে রাজু ভাস্কর্যের নিচে একজন বোরখা পরা মেয়ে, একজন বাম ঘরানার মেয়ে সবাই একসাথে এটার প্রতিবাদ করছে। বাট সেটা আমরা দেখি নাই। দেখলাম ওই সিলেক্টিভ কয়েকটা ফেসই ওটার প্রতিবাদ করল। আর তোমার আরেকটা প্রতিবাদের কথা যেহেতু উঠলো, আরেকটা কোয়েশ্চেন করি যে তুমি যেহেতু মিউজিক ডিপার্টমেন্টের, কয়েকদিন আগে প্রাইমারি লেভেলে সঙ্গীত নিষেধাজ্ঞা নিয়ে তুমি বেশ সরব ছিলে এবং তোমার বেশ অ্যাক্টিভিজম আমরা দেখেছি। ডু ইউ রিয়েলি থিংক আমাদের দেশটা আসলে কোন দিকে যাচ্ছে মিউজিক চর্চা না করে? কি মনে হয় তোমার? আমার কাছে মনে হয় কি, মানে সবসময় আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে বিভিন্ন টুল হিসেবে মানে কিছু সেক্টরকে ইউজ করা হয়। আমার কাছে মনে হয় এই যে গানের চর্চা কিংবা সংস্কৃতির চর্চা কিংবা এই অঙ্গনের মানুষগুলোকে টুল বানানোটা অনেক বেশি সহজ এবং এই জিনিসটাকে সবসময় আড়াল করে রাখতে চাওয়া হয়। ইদানিং সেটা দেখা যাচ্ছে। যেমন প্রাইমারি ইলেকশনের সময়ও যখন আমরা আন্দোলন করলাম, বিভিন্ন হল সংসদ এবং বিভিন্ন জায়গায় যেসব আ এরকম জাকসু, আরো রাকসু বিভিন্ন জায়গায় হয়েছে, তখন আমি এরকমও স্টেটমেন্ট দেখেছি যে, গান চর্চাটা হচ্ছে এত বেশি প্রয়োজনীয় না যে এটা আসলে শিক্ষার একটা অংশ হতে হবে। কিন্তু মানে they should know যে এটা একটা সাবজেক্ট। এই সাবজেক্টটার প্র্যাকটিসটা আমাদের দেশের বাইরেও আছে, আমাদের দেশেও আছে। তো আমাদের মননশীল একটা শিশুকে মননশীল হিসেবে তৈরি করার জন্য এবং তার মনটাকে সুন্দর করার জন্য কিন্তু মানে গান, নাচ, আবৃত্তি কিংবা সংস্কৃতি চর্চার এটার কোনো বিকল্প নেই। তো এই জিনিসটা তো একটা সাধারণ মানুষ বোঝে। কিন্তু সবসময় ধর্মকে এবং সংস্কৃতিকে মুখামুখি একটা অবস্থায় রাখা হয় যাতে করে
আমাদের নিজেদের মধ্যেই বিভেদটা তৈরি হয় এবং এই কারণে যারা তৃণমূল পর্যায়ের মানুষ থাকে তারা এটাকে অবজেক্টিফাই করতে খুব সুবিধা বোধ করে। যেমনটা আপনি দেখতে পাবেন যে সোশ্যাল মিডিয়াতে এত এত কুরুচিপূর্ণ মন্তব্য, এত নেগেটিভ কমেন্টস, ইভেন যখন আমরা এই আন্দোলনটা করলাম অপরাজেয় বাংলাতে, এত বাজে বাজে কমেন্টস, এবং এই কমেন্টসগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেই করা হচ্ছে। সেই কমেন্টসের কোনো প্রতিবাদ নাই। আমার ক্যাম্পাসের ভাইয়েরাই কিন্তু কোনো প্রতিবাদ করে নাই। কমেন্টস গুলা কারা করে বলতো? এটা তো বট বাহিনী, এটা তো সবাই জানে। বট তো একটা স্পেসিফিক দলের, এবং ওই যে ক্যাম্পাসের ভাইদের কথা বললা ওরা কেমনে প্রতিবাদ করবে? ওরা তো না, বিষয়টা কি, বট সব দলের থাকে। হ্যাঁ, এটা ট্রু। অরিজিনাল কফি, ক্রিমার আর সুগারের পারফেক্ট কম্বিনেশনে ফ্রেশ কফি 3-in-1। ফ্রেশ কফি 3-in-1, চুমুকেই মুডটা ওয়াও। বট সব দলের থাকে, তাদের জ্ঞানের পরিসীমাটা খুব ছোট, তারা একটা বাবলের মধ্যে থাকে সোশ্যাল মিডিয়াতে। তাদের কাজটাই হচ্ছে মেয়েদেরকে কটূক্তিপূর্ণ কথাবার্তা বলা। আমি দেখেছি ছেলেদের ক্ষেত্রে এটা হয় না, ছেলেদের ক্ষেত্রে ইভেন কবিতাও লেখে অনেকে কমেন্টসে। কিন্তু একটা মেয়ে যখন একটা কথা বলে তাকে শাহাবাগী, এই করতে হবে ওই করতে হবে, তার পোশাক নিয়ে সমালোচনা, তার কথাবার্তা নিয়ে সমালোচনা, মানে ইটস অলওয়েজ উইমেন। এই জিনিসটা আমার কাছে মনে হয় বেশ প্রবলেমেটিক, এবং এটা আমি আসলে কমেন্ট বক্সে সবসময় দেখে থাকি। তো এই যে বট বা এই যে ফেক আইডিস গুলো, এগুলোর কোনো প্রতিবাদ আসলে আমি দেখি নাই। যেটা আমি আগে দেখেছি, ডাকসুর নির্বাচনের প্রচারণার সময় আম, শিবির থেকে যারা হয়েছে, নির্বাচিত হয়েছেন, তারা স্ক্রিনশট নিয়ে একটা প্রেস ব্রিফিং করেছিল। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তাহলে তখন যদি প্রেস ব্রিফিংটা করা হয়, এত কিছু করা হয়, কেন ডাকসুতে শিবির জেতার পরে তাদের ভাষ্যমতে ছিল তারা সব মেয়েদের সেফটি দিবে? এখন পর্যন্ত তাহলে কেন মেয়েরা এই ধরনের কমেন্টস ফেস করে? সো আমার কাছে মনে হয় যে টেকনোলজিক্যাল জায়গা থেকে তারা আসলে ফেইলড। মানে তাদের আরো অনেক পদক্ষেপ তারা নিতে পারতো। কিন্তু হয় কি, যখন রাজনীতি, তারপর ডাকসু সবকিছু একসাথে করতে চাওয়ার একটা ইন্টেনশন থাকে, তখন আসলে ভালো ভালো দিক যেগুলো নিয়ে কাজ করার কথা ছিল ওটা ফাংশন হয় না। সো ওই জিনিসগুলো আড়ালে থাকে আর মেয়েরাই সাফার করে। খুব সুন্দর বলেছ। আর একটা জিনিস সেটা হচ্ছে, একটু এড করি, উনারা তো আসলে নিজেদের নামে মিম দেখে মামলাও করেছে নিজেদের সেফটির জন্য। এটা একটা দ্বিচারিতার নীতি বলা যায়। যাই হোক, ডাকসু রিলেটেড আরেকটা কোয়েশ্চেন করে একটু ইউটার্ন নিব ডাকসু থেকে। হাউ ওয়াজ ইউর এক্সপেরিয়েন্স উইথ ডাকসু? তুমি ডাকসুতে কিভাবে জয়েন করলা? তোমার স্পিরিট কি ছিল? ভোটিং এক্সপেরিয়েন্স কেমন ছিল? একটু যদি এটা শুনতাম। আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম। মানে এমন না যে আসলে গুপ্ত কেউই না, স্বতন্ত্র ছিলাম। কোনো দল থেকে দাঁড়াইনি, একাই দাঁড়িয়েছি। সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। সবার কাছে ভোট চেয়েছি, সবাই সেই বিশ্বাসের জায়গা থেকে ভোট দিয়েছে, এবং জেতার পরবর্তী সময় থেকে আমাদের হল প্রশাসন আসলে বেশ সাহায্য করেছে। মানে শুরু থেকে আমাদের হল প্রশাসনের, আমাদের হাউস টিউটর্স সহ আমাদের প্রভোস্ট ম্যাম সবাই আসলে খুব হেল্পফুল ছিলেন, এবং হলের শিক্ষার্থীরাও যেকোনো ধরনের প্রবলেম আমাদেরকে জানাতে পারে। তো আসলে ডাকসু করে অর্জনটা এটাই যে সাধারণ শিক্ষার্থীরা যেকোনো ছোট থেকে বড় যেকোনো সমস্যা জানানোর জন্য একটা জায়গা পাচ্ছে, যেটা আমরা আগে দেখিনি। আগে আমাদের অভিযোগ জানানো কিংবা কোনো বৈষম্য জানানোর জায়গা ছিল না। কিন্তু হল সংসদের একটা প্রতিনিধি হয়ে এটা আমি দেখতে পাই যে আমাদের যেকোনো শিক্ষার্থীর আসলে প্রবলেমগুলো আমাদেরকে জানাতে পারে। তো এটাই অর্জন, যাচ্ছে যেমনটা যাওয়ার। আম, রাজনীতি তো আসলে সব জায়গায় হচ্ছে। আম, এখন পর্যন্ত আসলে ওরকম প্রভাব পড়েনি। ফান্ডিং এর ক্ষেত্রে যেটা বললাম যে বিভিন্ন প্রোগ্রামে স্পন্সরশিপের ক্ষেত্রে আসলে রাজনৈতিক দল থেকে না দাঁড়ানোর জন্য অনেক প্রবলেম ফেস করতে হয় বিভিন্ন ফান্ড। কারণ পলিটিক্যাল টিমগুলো থেকে দাঁড়ালে ওটা একটু ইজিয়ার হয়ে যায়, কারণ তাদের অনেক কোম্পানিজ থাকে এবং একটা ভালো অর্থায়ন পেলে যেকোনো একটা শো বড় করে নামানো যায়। তো আমার ক্ষেত্রে ডিফিকাল্টিসটা এটাই ছিল যে আসলে যখনই কোনো শো নামানোর জন্য স্পন্সরশিপ রিচ করতে গিয়েছি, স্বতন্ত্র হিসেবে আসলে এটা একটু ডিফিকাল্ট, বাট সো, করছি। আর তোমার নামের পেছনের গল্পটা কি? তোমার নাম উপন্যাস কেন? এটা একটু শুনি, কারণ এটা অডিয়েন্সের অফকোর্স রিকোয়ারমেন্ট যে উপন্যাস নামে হ্যাঁ, আবার মানুষ। অনেকেই বলে যে এটা কি আসলেই সার্টিফাইড নাম নাকি এটা আমি শুধু সুন্দর শোনানোর জন্যই বলি। না, আমার নাম আসলেই উম্মে হুমায়রা উপন্যাস। এটা আমার বাবা রেখেছেন। আমার বাবা বই পড়তে অনেক বেশি ভালোবাসেন। তো হয়তো সেই ভালো লাগার জায়গা থেকেই একটা অন্যরকম নাম রাখার তার একটা
ইচ্ছা ছিল এবং সে চায় যেন আসলে সবার থেকে একটু আলাদাই থাকি। তাই আসলে সত্য কথা বলার আগে কখনো আমার বাধে না। এমন কাজগুলোই করি যে কাজগুলো আসলে আমাকে অন্য মানুষগুলোর থেকে একটু আলাদা রাখবে। সেটা অবশ্যই ভালো কাজ। ডেফিনিটলি। আর ফিউচার গোল কি তোমার? যেহেতু মিউজিক ডিপার্টমেন্ট নিয়ে পড়ছো, একটু মিউজিক ডিপার্টমেন্ট নিয়ে শুনি। কারণ অনেকেই ভাবে যে মিউজিক ডিপার্টমেন্টে কোনো পড়াশোনা নেই, সারাদিন বুঝি গান গাইতে হয়। সো যারা ঢাকা ইউনিভার্সিটিতে মিউজিক ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চায়, এটা তাদের জন্য খুব ভালো একটা ইনফরমেশন হতে পারে। একটু যদি বলতা। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির মিউজিক ডিপার্টমেন্টে আসলে অন্যান্য সাবজেক্টের মতো একটা সাবজেক্ট, এটা হচ্ছে পারফর্মিং আর্টসের একটা সাবজেক্ট। যেমন হচ্ছে নৃত্যকলা আছে, নাট্যকলা আছে, তার পাশাপাশি সঙ্গীত বিভাগটাও আছে। আ এখানে আসলে একাডেমিক্সও আছে, প্র্যাকটিক্যাল সাইডটাও আছে। তো এমন না যে এখানে কেউ ভর্তি হলে তাকে শিল্পী বানিয়ে দেওয়া হবে। আসলে আমরা মিউজিক ডিপার্টমেন্টের স্টুডেন্টরা বা আমাদের ডিপার্টমেন্ট কিংবা পারফর্মিং আর্টসের অন্যান্য ডিপার্টমেন্টগুলা একটা দেশের সংস্কৃতির প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করে। মানে ওই জায়গাগুলো তো আসলে সঞ্চিত থাকে। সেই জিনিসগুলো নিয়ে আমরা যখন পড়াশোনা করি, আমাদের সাথে, সাথে একটা দেশের সংস্কৃতি চলতে থাকে এবং সেটা একাডেমিক্যালি চলতে থাকে। এটাই আসলে আমাদের ডিপার্টমেন্টগুলোর চাওয়া। আর রিসার্চের জায়গা তো আছেই। যেকোনো সাবজেক্টে আসলে রিসার্চের জায়গা থাকে, গবেষণার অনেক বিষয় থাকে। এই তো মানে ডিপার্টমেন্টে শুধু পড়াশোনাই করায় না, একটা সুন্দর মানুষ হিসেবে তৈরি করতে আসলে অনেক বেশি সাহায্য করে। অরিজিনাল কফি, ক্রিমার আর সুগারের পারফেক্ট কম্বিনেশনে ফ্রেশ কফি 3-in-1। ফ্রেশ কফি 3-in-1, চুমুকেই মুডটা ওয়াও। তুমি কালচারাল অ্যাক্টিভিস্ট, সাথে আবার একটা লিডারশিপ কোয়ালিটিস আছে, নিজে গান করছো। কেমন লাগে এরকম মাল্টি ডাইমেনশনাল পার্সোনালিটিতে কাজ অনেক করতে? ভালো। সবচেয়ে এনজয় করো কোনটা? লিডারশিপ নাকি গান? ২ টাই। কেন? আসলে আগে গান করা হতো। হুম, হুম। লিডারশিপ স্কিলটা আসলে এক্সপ্লোর করার একটা বিষয়। তো এটা আসলে এক্সপ্লোর করতে যেয়ে তখন মনে হয়েছে যে আসলে এই জিনিসটা হয়তো আমার দ্বারা সম্ভব। হয়তো আমি যখন একটা কথা বলি আরো ১০ টা মানুষের কাছে সেটা ভালো লাগে বা তারা ইনফ্লুয়েন্সড হয়। তো ওই জায়গা থেকে আসলে ২ টা জায়গাই খুব সুন্দর। যদি সৎভাবে চলা যায়, সুন্দর মেসেজ দেওয়া যায় মানুষকে, তাহলে ২ টা জায়গাই আসলে সুন্দর। নাইস। এত সুন্দর করে কথা বলে উপন্যাস, উপন্যাসের লাইনের মতোই সুন্দর লাগে শুনতে। এনিওয়েজ, একটা মজার কোয়েশ্চেন করব। কোয়েশ্চেনটা মজার এবং কন্ট্রোভার্সিয়াল ও। সো আমি তোমাকে ৪ টা রিঅ্যাক্ট এর নাম বলব। আই মিন ফেসবুকে আমরা যেসব রিঅ্যাক্ট দেখি সেসব রিঅ্যাক্ট। এই ৪ টা রিঅ্যাক্ট তুমি ডাকসুর যে সেন্ট্রাল প্যানেল, সেই প্যানেলের কোন ৪ জনকে কোন রিঅ্যাক্টটা দিতে চাও? সেন্ট্রাল প্যানেলের বাইরে যাওয়া যাবে না। রিঅ্যাক্ট গুলো হচ্ছে লাভ রিঅ্যাক্ট, কেয়ার রিঅ্যাক্ট, হাহা রিঅ্যাক্ট, অ্যাংরি রিঅ্যাক্ট। লাভ রিঅ্যাক্ট কাকে দিতে চাও সবার ফার্স্টে? কেন না বললেও চলবে, বাট বললে ভালো হয়। আচ্ছা, এটা তো একটু ভেবে বলো, ভেবে বেশ বলো। ডিফিকাল্ট। লাভ রিঅ্যাক্ট কাকে দিতে চাই? উম লাভ রিঅ্যাক্ট হচ্ছে তন্নি আপুকে দিব। হুম, হুম। সো আমি সবসময় ভোকাল মানুষজনদেরকেই পছন্দ করি যারা আসলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। সো লাভ রিঅ্যাক্ট তাকেই দিব। কেয়ার রিঅ্যাক্ট। আচ্ছা, কেয়ার রিঅ্যাক্ট আমি হেমা চাকমা আপুকে দিব। কেন? কারণ হচ্ছে আ শুধু এমন না যে একজন ক্যান্ডিডেট হিসেবে তাকে আমি সবসময় ক্যাম্পাসে মানে সোচ্চার দেখেছি। তো আসলে আমি যেহেতু একটা মেয়ে, যখন আরেকটা মেয়ে মেয়েদের জন্য কিছু করে কিংবা মেয়েদের সুরক্ষার জন্য কিংবা তাদের হেনস্থার প্রতিবাদ স্বরূপ কিছু করে, তাদেরকে আসলে আমি অনেক ভালোবাসি। এজন্য কেয়ার রিঅ্যাক্ট। বাহ! বাহ! সেফ জোন রিঅ্যাক্ট শেষ উপন্যাস। এবার হাহা রিঅ্যাক্ট আর অ্যাংরি রিঅ্যাক্ট। হাহা রিঅ্যাক্ট কাকে দিবা বলো? হাহা রিঅ্যাক্ট আসলে আমি মোসাদ্দেককে দিব। কারণ হচ্ছে মানে মাঝে, মাঝে খুবই উল্টাপাল্টা থাকে। যেজন্য খুবই ব্যাশিং এর শিকার হয়। মানে এটা কিন্তু এমন না যে ওর প্রতি সবার অনেক রাগ দেখে এটা বলে। এটা আসলে ওই দায়ী। মানে ও কিন্তু প্রোগ্রাম নামায়। ফার্স্ট এর থেকেই দেখেছি শরৎ উৎসব নামিয়েছে, আরো অনেক প্রোগ্রাম করে। কিন্তু ওই যে উল্টাপাল্টা স্টেটমেন্ট দেওয়ার জন্য আসলে অনেক ব্যাশিং এর শিকার হয়। সো আসলে মানে হাহাটা আসে। ওর পোস্টেও আসে এবং এটাই আরকি। আর কি বলব? লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাংরি রিঅ্যাক্ট। আমি কোনো কথা বলছি না, চুপচাপ শুনে যাচ্ছি। পুরা ডাকসু বডির উপরেই আসলে অ্যাংরি রিঅ্যাক্ট আমার। কেন অ্যাংরি রিঅ্যাক্ট? কারণ হচ্ছে আমরা ক্যাম্পাসটাকে আরো সুন্দর চেয়েছিলাম। আরো অনেক কিছু ভালো হতে পারত। বাট এখন যেটা দেখা যায় যে রাজনৈতিক হয়ে যাচ্ছে। বিভিন্ন প্রচারণায় ডাকসুর প্রতিনিধিরা যাচ্ছে। সো এই জিনিসটা আমার কাছে সুন্দর লাগে না। আমার কাছে মনে হয় ডাকসু তো মানে স্টুডেন্টদের ম্যান্ডেট নিয়ে এসেছিল। স্টুডেন্টদের জন্য কাজ করবে। তাহলে কেন এই যে রাজনৈতিক দলের প্রমোশন অ্যান্ড অল, তারপর তাদেরকে হচ্ছে চিফ গেস্ট বানিয়ে বিভিন্ন এলাকায় ডাকা, এই জিনিসটার প্রতি আমি খুবই অ্যাংরি।
সো এটা আমি হোল ডাকসু বডির যারাই এই কাজগুলো করে বিভিন্ন তাদের দলীয় কর্মসূচিতে যে প্রমোশনের কাজ করছে কিংবা তাদেরকে ইউজ করা হচ্ছে, এটা আসলে খুবই দুঃখজনক। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। লাস্টলি যদি কিছু বলতে চাও টুয়ার্ডস মি অ্যান্ড অডিয়েন্স এভরিথিং। আসলে আমরা সবাই ৫ আগস্টের পর একটা সুন্দর দেশের আশা করি। রাজনীতি তো সবসময় একটা দেশের অংশ, এটা থাকবেই। কিন্তু আমার প্রত্যাশা এটাই যে আর রক্ত না ঝরুক। দেশটা সুন্দর হোক, মানুষ মানুষকে ভালোবাসুক। ক্ষমতার লোভে আসলে মনুষ্যত্বকে ভুলে যাওয়া যাবে না। কারণ দিন শেষে আমাদের স্যাটিসফ্যাকশন এটাই যে আমি মানুষ হিসেবে কেমন, এটাই। ফ্যান্টাস্টিক। উপন্যাসের মতো একটা গুড টোন আর গুড মেসেজে আজকের এপিসোডটা সাইন আউট করছি। আমরাও চাই সবাই ভালো থাকুক, ভালো রাখুক, ভালো করুক এবং আপনারাও আশা করি সেটাই চান এবং আপনারা আরও কী চান সেগুলো কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতেই থাকবেন। আপনাদের সাথে নেক্সট এপিসোডে নেক্সট কোনো স্টার গেস্ট, ভালো গেস্টকে নিয়ে দেখা হয়ে যাবে। টিল দেন আমাদের সাথেই থাকতে হবে, ইউথ ম্যান্ডেট দেখতে হবে। আজকের মতো সাইন আউট করছি।